আমাকে কি শোনা যাচ্ছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা যে হিট ট্রান্সফারে ছিলাম, তো একটা প্রবলেম দেখো। এই প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করছিলাম যে নেট হিট ট্রান্সফার বিটুইন টু রেডিয়েশন সারফেস, এবং এটা এই ইকুয়েশনটা মানে ডেরিভেশন আমরা মানে অ্যাসাইনমেন্ট হিসেবে দিছি। তো এটা তোমাদেরকে সলভ করে তোমরা তোমাদের কনভেনিয়েন্ট টাইমে জমা দিবা। আমি অলরেডি অ্যাসাইন করে দিছি। তো আমরা এই রেডিয়েশন বা কন্ডাকশন কনভেকশনের সাথে রিলেটেড কম্বাইন একটা প্রবলেম এখানে আছে, এটা দেখো। আচ্ছা, তো এখানে এই প্রবলেমটার সিনারিওটা কি রকম দেখো তোমরা, যে এখানে একটা রুমের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে একজন পার্সন, তার বডি টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বডি সারফেসের টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে এই কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এখানে যে এয়ার আছে, এয়ারের কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট হচ্ছে 6 ওয়াট পার মিটার স্কয়ার পার ডিগ্রি সেলসিয়াস। আর এই হিউম্যান স্কিনের এমইসিভিটি হচ্ছে 0.95, এমইসিভিটি এপসাইলন 0.95। সিগমা এর ভ্যালু তোমরা জানো, সিগমা স্টেফান বোলজম্যান কনস্ট্যান্ট। তো এখন আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে? আমাদেরকে ক্যালকুলেট করতে হবে টোটাল রেট অফ হিট ট্রান্সফার। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? কেউ একজন আনসার দাও। জি স্যার, শোনা যায়। আচ্ছা, এখন তাহলে এটা সলভ করতে হবে। এটা কিভাবে সলভ করবা? এটা দেখো, এই প্রবলেমটা যে মানে এখন যেহেতু টেম্পারেচার ডিফারেন্স আছে, তাহলে হিট লস হবে। হ্যাঁ, তাই না? হিট ট্রান্সফার রেটটা কত সেটা ক্যালকুলেট করতে হবে। এখন এখানে তো মেইনলি আসলে দুইটা প্রসেসে হিট ট্রান্সফার হচ্ছে, কনভেকশনও আছে, রেডিয়েশনও আছে। সো দুইটার কম্বাইন ইফেক্ট যেটা, সেটাই হচ্ছে কি হিট ট্রান্সফার রেট। তোমাদের মানে কনভেকশন হিট ট্রান্সফার রেট আর রেডিয়েশন হিট ট্রান্সফার রেট ক্যালকুলেট করে সেটা যদি সাম করে ফেলো, তাহলেই তুমি হিট ট্রান্সফার রেট, টোটাল নেট হিট ট্রান্সফার রেটটা পেয়ে যাবে। তো তাহলে তোমরা করো তো দেখি, এটা ক্যালকুলেশনটা করো। কেউ কি আনসার বলতে পারবা এটা করে কনভেকশনের ক্ষেত্রে? প্রবলেমটা সলভ করে অ্যানসারটা আমাকে বলো। আচ্ছা, আমরা নিজেরা যদি দেখি যে আসলে টোটাল হিট ট্রান্সফার রেট যেটা, সেটা আমরা লিখতে পারি কিউ ডট নেট। Total heat transfer rate Q net is equal to heat transfer rate due to convection. কেউ যদি এর মধ্যে আনসার ক্যালকুলেট করে ফেলো আমাকে বলবা। কনভেকশন প্লাস heat transfer rate due to radiation.
ওকে, সো এটা কি, এটা ফর্মুলা আমরা জানি যে এইচ এ টিএস মাইনাস টিএফ। আর এটার ফর্মুলাটা কি হবে রেডিয়েশনের জন্য? আমরা ওই যে নেট হিট ট্রান্সফার বিটুইন টু সারফেস, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। তো সেটা কি নেট হিট ট্রান্সফার বিটুইন টু সারফেস ফর্মুলা? sigma A into temperature minus sigma A Ts to the power 4. Sigma A Ts to the power 4 minus T, আচ্ছা এটা আমরা AR এর টা ধরে নেই, হ্যাঁ AR T A ধরে নেই, A to the power 4। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা দুইটা। তো এখন এখানে এইচ আমরা মানে সব ইনফরমেশন প্যারামিটার গুলো আছে কিনা থাকলেই আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এইচ হচ্ছে গিয়ে ওই যে ওইখানে হিউম্যান বডি আর এয়ার এর মধ্যে যে কনভেকশন হিট ট্রান্সফার হচ্ছে সেই হিট ট্রান্সফার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটার ভ্যালু আমাদের এখানে আছে, হ্যাঁ। তারপরে এরিয়া হচ্ছে গিয়ে অবশ্যই ওই যে সলিড সারফেস এরিয়া, সলিড সারফেস হচ্ছে হিউম্যান বডি, তো হিউম্যান বডির সারফেস এরিয়া আমাদের এখানে প্রবলেমে ছিল। তোমরা যদি দেখো প্রবলেমে ছিল আমাদের এখানে, দেখো এই যে হিউম্যান বডির সারফেস এরিয়া হচ্ছে 1.6 মিটার স্কয়ার, আর দুইটা সারফেসের টেম্পারেচার এয়ার এবং ফ্লুইড এবং ওই সারফেসের টেম্পারেচার আছে। ফ্লুইডের টেম্পারেচার হচ্ছে 20 মানে সারফেসের টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস আর ফ্লুইডের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। সো এই সব ইনফরমেশনই আছে, এখান থেকে কনভেকশন হিট ট্রান্সফার রেট ক্যালকুলেট করতে পারবা। সিমিলারলি ওইখানে সিগমা এর ভ্যালু তো এটা সবাই জানে, আর হচ্ছে এমিসিভিটি 0.95 জানা আছে, এরিয়া সিমিলারলি আগের মতো এটাই ইউজ করতে পারবা, আর হচ্ছে দুটো টেম্পারেচার। সো আশা করি টেম্পারেচার ওগুলো তোমরা ইয়েতে বসাবা, ওই যে কেলভিনে বসাবা। সো আশা করি তোমরা দেখো তাহলে এখানে ফর্মুলাতে সবই আমাদের হাতে আছে, এখানে সব প্যারামিটারের ভ্যালুই আছে। সো তোমরা এগুলো ক্যালকুলেট করতে পারবে। তো এগুলো ইজি, তবে আমি এত ইজি প্রবলেম দিব না, আরেকটু ইজি করে এগুলো দেখাচ্ছি আর কি তোমাদের জন্য, কিন্তু আরেকটু ক্রিটিক্যাল থিংকিং যাতে থাকে এগুলোতে টেস্ট করবো। তোমরা আরো স্যার, হ্যাঁ বলো। স্যার এইচ এর ভ্যালু তো ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে না, তো তাহলে তো টি এর ভ্যালু তো ডিগ্রি সেলসিয়াসে বসানোর কথা এইচ না? এর ভ্যালু কি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে? যে ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে ওইখানে ডিগ্রি সেলসিয়াসে বসাবো, সমস্যা তাহলে ওইখানে ডিগ্রি সেলসিয়াসে বসাবো। তবে ওইখানে কোনো সমস্যা হবে না, ওইটা হচ্ছে কি ইয়েতে আছে তাই না, ওই যে এইচ এর জন্য ওইখানে তো ডিফারেন্স তুমি ক্যালকুলেট করবা, যত পাওয়ার টু দি পাওয়ার 4 এ না, পাওয়ার কি ওই যে টিএস মাইনাস টিএফ, এখানে তো পাওয়ার 1, তো সো মানে ডিগ্রি সেলসিয়াসই বসাইলেই হবে। কিন্তু ওইখানে যখন বসাবা তুমি ওই যে রেডিয়েশন তখন কিন্তু পাওয়ার টু দি পাওয়ার 4, সো ওইখানে তোমাকে এটা কেলভিনে বসাতে হবে। যদি তোমার এখানে হিউম্যান স্কিন এমিসিভিটি, তো এটা তো ইউনিটলেস কোয়ান্টিটি 0.95, ঠিক আছে। সিগমা এর ভ্যালু তোমরা যদি কোনটা ইউজ করবে, সিগমা এর ভ্যালু এখানে দেওয়া আছে কিনা? So 5.67 into 10 to the power minus 8 এটা কি কেলভিন? কেলভিন টু দি পাওয়ার 4, কেলভিন টু দি পাওয়ার 4। সো ওইখানে ওই পাশে তুমি কেলভিন ইউজ করতে হবে যদি এই ভ্যালুটা ইউজ করো। আর যদি এখানে ডিগ্রি সেলসিয়াস ইউজ মানে যদি সিগমাটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নাও তাহলে তো মানে এগুলো তো বুঝতেছই তোমরা, এগুলা তেমন ম্যাটার না। সো এভাবে তোমরা সলভ করে আনসার ক্যালকুলেট করবা। এগুলা এই ধরনের প্রবলেম, আমি এই প্রবলেমগুলো হয়তো তোমাদেরকে ডিরেক্ট দিব না কিন্তু টেস্ট করার জন্য, কিন্তু অন্য কোনো ধরনের মানে একই ধরনের বা একটু কাছাকাছি বা এরকম চিন্তা ভাবনা করা, যাতে তোমরা এগুলো সম্পর্কে ফ্যামিলিয়ার আছে কিনা সেটা টেস্ট করা যায়। তো এই ধরনের প্রবলেম আরো আছে, দেখো এখানে
এগুলো তোমরা সলভ করবা। হ্যাঁ, আমি এগুলো অ্যাসাইনমেন্ট আজকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব এই এই মানে হিট ট্রান্সফারের যত প্রবলেম আছে এর মধ্যে কি কি প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে সেগুলো। বাট খেয়াল রাখবা সবসময় যে আমি এই প্রবলেম গুলাই শুধু তোমরা মানে এগুলাই আমি এক্সামে টেস্ট করার জন্য দিব তা না, বরং মানে এই ধরনের প্রবলেম। সো তোমরা এর আশেপাশে বইয়ে এই চ্যাপ্টারে আরো যত প্রবলেম আছে এগুলো সলভ করার চেষ্টা করবা। যাই হোক, এই হচ্ছে কথা। তো হিট ট্রান্সফার নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে এইটা প্রুফ যেটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা কিন্তু তোমাদেরকে স্টাডি করতে হবে। সো এটাতে আমি একটা ভালো ওয়েট দিব আর কি এই অ্যাসাইনমেন্টে। কিন্তু কেউ কারো কপি করলে কিন্তু আমি একজনেরটাতে মানে সবার ডিভাইড করে দিব, এভারেজ করে দিব মার্কস, বুঝতে পারছো? মানে একজনের আরেকজন কপি করলে মার্কস কমাই দিয়ে দিব। সো আরেকজন কপি ডিসকাস করতে পারো, হেল্প নিতে পারো, বাট কপি করবে না, নিজেরা নিজেদেরটা জমা দিবা আর কি। তো এখানে এই অ্যাসাইনমেন্টটার জন্য তোমাদেরকে একটু স্টাডি করতে হবে। স্টাডি করে আমি দেখছি, তো এটা স্টাডি করে তোমাদেরকে এটা সলভ করতে হবে। আর এখানে একটা ইস্যু আমি তোমাদেরকে বলি, ওই যে গতদিন আমি ডিসকাস করছিলাম যে এই যে মানে যেহেতু নেট হিট ট্রান্সফার বিটুইন টু রেডিয়েশন সারফেস, এটা যখন তুমি ক্যালকুলেট করতেছো তো তখন আমরা বলছি যে একটা হচ্ছে সারফেস 1 এর জন্য যে যতটুকু হিট রেডিয়েট করতেছে মাইনাস সারফেস 2 যতটুকু হিট রেডিয়েট করতেছে, একটা থেকে আরেকটা মাইনাস করলেই এটা নেট হিট ট্রান্সফার রেট পেয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে মানে এইরকম হচ্ছে না। আমরা দেখলাম যে আসলে মানে মানে কমন নেওয়া যায় না, দেখলা তোমরা। আসলে ওই মাইনাস করলেই শুধুমাত্র হবে না, কারণ মানে আমি তোমাদের জন্য একটু হোয়াইট বোর্ডে যাই, এটা মানে যাতে তোমাদের জন্য এই প্রবলেমটা সলভ করে একটু ইজি হয়, এই জন্য আমি আর কি এখন এটা নিয়ে একটু ডিসকাস করতেছি। সেটা হচ্ছে সারফেস কিন্তু মানে আরেকটা জিনিস, এই সারফেসটা কিন্তু বেশ মানে দুইটা সারফেসের মধ্যে সারফেস এরিয়ার ডিফারেন্স কিন্তু অনেক হতে হবে। মানে ধরো ফর এক্সাম্পল খুব কাছাকাছি যদি এইরকম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আবার এই ফর্মুলা কাজ করবে না। মানে ধরো মানে দুইটা সারফেস এরিয়া খুব কাছাকাছি যদি হয় তাহলে কিন্তু আবার এই ফর্মুলা কাজ করবে না, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ওই যে আমি বলছিলাম তোমাদের জন্য যে মানে এই ফর্মুলাটা এভাবে কাজ করবে না আর কি। হ্যাঁ, তবে মানে যদি দুইটা সারফেসের মধ্যে সারফেস ডিফারেন্স সারফেস এরিয়ার ডিফারেন্স হিউজ হয়, মানে ধরো যে আউট মানে এইটা হচ্ছে কি একটা কনভেক্স সারফেস আর এটা হচ্ছে কি একটা কনকেভ সারফেস। কনভেক্স আর কনকেভ সারফেস হোয়াট এভার ইট ইজ, দুইটা সারফেসের সারফেস এরিয়ার ডিফারেন্স হিউজ। ধরো ফর এক্সাম্পল এটার সারফেস এরিয়া হচ্ছে ধরো ফর এক্সাম্পল এই যে ইনার সারফেস যেটা সারফেস এরিয়া হচ্ছে A1, হ্যাঁ, আর এটার যে আউটার সারফেস এটার সারফেস এরিয়া হচ্ছে A2। হ্যাঁ, সো এখানে তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিই, এটা প্রুফ করার জন্য তোমাদেরকে এই কনসেপ্টটা ইউজ করতে হবে যে A2 divided by A1 tends to 0। এই হচ্ছে কি কনসেপ্ট। তো এইটাই এখানে মানে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাজাম্পশন, তো এটার উপর বেস করে, এবং ওই ফর্মুলাটা এই মানে এই কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, ফর্মুলাটা তখন আরো কমপ্লেক্স হয়ে যাবে। সো তোমরা খেয়াল রাখবে, এবং আমি তোমাদেরকে টেস্ট করব মানে এভাবে আর কি। হ্যাঁ, মানে তোমরা এটা বুঝো কিনা এটার উপর বেস করে আমি প্রবলেম দিব আর কি, এটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, মানে কোন ধরনের সারফেসে যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। আর যদি আমি ধরো মানে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না, তখন আমি ফর্মুলাটা কমপ্লেক্স হয়ে যাবে, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে হয়তো এক্সামে দিব, কিন্তু তোমাদেরকে ডিসাইড করতে হবে আর কি আসলে যে। আচ্ছা স্যার, আরেকবার কি বলবেন, মানে কি A2 আর A1, A2 এর ভ্যালুটা এতটাই ছোট যে A2 বাই A1 এটা 0 এর কাছাকাছি হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক্স্যাক্টলি। তো তখনই এই ফর্মুলা কাজ করবে, এবং এটা হিন্টস তোমাদের জন্য যে এটা ইউজ মানে মানে ওই যে ওইটা প্রুফ করার জন্য এটা একটা হিন্টস। ঠিক আছে, এটা অবশ্য মানে অলরেডি আমি যে অ্যাসাইনমেন্ট দিছি ওইখানে লেখা আছে, তোমরা যে অ্যাসাইনমেন্টের ওই যে ওই ওয়ার্ড ফাইলটা যদি ওপেন করো ওইখানে আমি আপলোড করছি, ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে ওইখানে লেখা আছে। ঠিক আছে, সো মানে এই কন্ডিশন ফুলফিল না করলে কিন্তু ওই ফর্মুলাটা কাজ করবে না, তখন আরো কমপ্লেক্স হয়ে যায় ফর্মুলা। এটা মানে জেপি হলমনের বইয়ে তো আমরা তো 1 নম্বর চ্যাপ্টার শুধু স্টাডি করতেছি, ওই ডিটেইলস আরো পরে ভিতরের চ্যাপ্টার গুলো তোমরা যদি ডিটেইলস স্টাডি করো তখন তো কিছু জিনিস সবকিছু তো আর আমি এখানে ডিসকাস করতে পারবো না, আমাকে বেসিক জিনিসগুলো টাচ করে যেতে হবে, কারণ আমাদের সিলেবাসটা তো অনেক কিছু কভার করতে হবে। সো আমি অনেক কিছু তোমাদেরকে নিজেদের স্টাডি করার জন্য এরকম কিছু কিছু জিনিস দিব, যেমন অনেক প্রবলেম
আমি সলভ করার জন্য দিব। আরেকটা জিনিস হচ্ছে এই যে থার্মোডাইনামিক্স আজকেই আমি শুরু করব ডিসকাশন। তারপরে হিট ট্রান্সফার তো জেপি হলম্যান খুব ভালো বই। থার্মোডাইনামিক্স এর জন্য এই যে সেনজেলের যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, ওইখানে প্রবলেম আছে, এগুলো একটু দেখবা, সলভ করবে মানে যাতে আমি এক্সাম, তোমাদের অবশ্য কনসেপ্ট ক্লিয়ার থাকলে এক্সামে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো কিনা সেটাই আমি টেস্ট করব। ঠিক হচ্ছে কথা। এইগুলো এক্সাম নিয়ে আমি বেশি কথাবার্তা বলতেছি এই কারণে যাতে তোমাদের স্টাডি মানে স্টাডি অ্যাপ্রোচটা তোমরা যাতে মানে ঠিক করে নিতে পারো, এই জন্য আমি এক্সাম নিব। কিভাবে তোমরা এটা স্টাডি করবা সেটা যেন ঠিক করে নিতে পারো। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকাটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারা আর কি বিভিন্ন ক্ষেত্রে। তো সেটা সেই জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, এইটাই আমি বলি। ঠিক আছে, তাহলে কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে আমি এটা শেষ করে দিলাম। এখন আমি তাহলে তোমরা এই কাজগুলো করবো। আমি আজকে আর একটু প্রবলেম, ওই যে এই চ্যাপ্টারে কি কি প্রবলেম তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কোন কোন প্রবলেম সলভ করে সেগুলো, বিশেষ করে এখানে ওই যে স্লাইডের মধ্যে আমি আগেই বলে দিয়েছি যে স্লাইডের মধ্যে যেসব প্রবলেম আমি করি নাই, সলভ করে দেই নাই, 3টা প্রবলেম মনে হয় সলভ করেছি, বাকিগুলো ওই যে শুধু লিঙ্ক দেওয়া আছে এইগুলা সলভ করতে হবে। আর এর বাইরে তোমরা নিজেদের মতো করে যেটা প্র্যাকটিস করে নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য আর একটা প্রবলেম সলভ করে রাখতে পারো। আর যদি তোমাদের কনফিডেন্স থাকে যে না বেসিকটা যথেষ্ট ক্লিয়ার আছে, আমি যখন ইচ্ছে তখন যে কোনো ধরনের প্রবলেমটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ঠিক আছে। তবে ওই প্রবলেমগুলো তোমাকে অ্যাসাইনমেন্ট তোমাদের জমা দিতে হবে আর কি, এই হচ্ছে কথা। তো আজকে আমরা সেকেন্ড স্লাইডে শুরু করি, আমাদের থার্মোডাইনামিক্স নিয়ে আমরা ডিসকাস করব আজকে, ইন্ট্রোডাকশন। তো আজকের স্লাইডে মানে আজকের লেকচারে আমরা যেসব জিনিস তোমরা দেখতে পারতেছো এই স্লাইডটা থার্মোডাইনামিক্স এর। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, পাওয়ার পয়েন্টে দেখতে পারতেছো, ভালো। তো এইটা মানে আজকে আমরা শুধু বেসিক জিনিস থার্মোডাইনামিক্স, এগুলো অনেক কিছু তোমরা জানো, তারপরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এগুলো করে তোমাদের কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিতে পারো। হ্যাঁ, আমরা ডিসকাস করতে পারি সেগুলো নিয়ে। তবে একেবারে বেসিক জিনিস থার্মোডাইনামিক্স এর, আমরা ইভেন লতেও যাবো না। থার্মোডাইনামিক্স এর যে ল আছে 3টা, জিরোথ ল, ফার্স্ট ল, স্পেশালি ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল, সেগুলোও আমরা আজকে ডিসকাস করবো না। আজকে শুধু বেসিক থার্মোডাইনামিক্স এর বেসিক কিছু জিনিস ডিসকাস করে আমি ক্লাস আজকে হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি তারা মানে তোমরা যদি এগুলা তোমাদের মানে বেশি ফ্যামিলিয়ার থাকো তাহলে ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স এর ল গুলা দেখবো, এবং পরে হয়তো থার্মোডাইনামিক প্রসেস, মানে থার্মোডাইনামিক্সটা তুমি মানে আমাদের যে পুরো লেকচারটাকে ডিভাইড করতে পারো। আজকের লেকচার হচ্ছে ইন্ট্রোডাকশন থার্মোডাইনামিক্স এর, এরপরে হচ্ছে এরপরের যে মানে লেকচার সেখানে আমরা দেখবো থার্মোডাইনামিক্স এর ল গুলা, এবং হচ্ছে আমরা দেখবো আমরা এরপরে দেখবো থার্মোডাইনামিক প্রসেস, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস, তারপরে আমরা থার্মোডাইনামিক সাইকেল। তো বেসিক থার্মোডাইনামিক ইন্ট্রোডাকশন, থার্মোডাইনামিক্স ইন্ট্রোডাকশন, thermodynamic laws of thermodynamics, then thermodynamic process, thermodynamic cycle. তো আমরা এইভাবে যখন যাব আমরা তখন বিভিন্ন ধরনের প্রবলেমও থাকবে, আমরা অনেক প্রবলেম সলভ করব, এবং সেই ধরনের প্রবলেম এবং ক্রিটিক্যাল থিংকিং আমরা টেস্ট করব। ঠিক আছে, সো আমরা দেখি যে হোয়াট ইজ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স ইজ সায়েন্স ডিলস উইথ এনার্জিজ প্রসেসড বাই দ্য গ্যাসেস এন্ড ভেপারস। গ্যাস আর ভেপার এদের মধ্যে যে এনার্জি থাকে, হ্যাঁ এনার্জি থাকে, সেই এনার্জি নিয়ে ডিল করে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স সায়েন্সে আমরা সেই এনার্জি স্টাডি করা বা তার ফর্মুলেট করা এগুলো নিয়ে ডিসকাস করে থাকি। তো তোমরা জানোই এগুলো বেসিক জিনিসপত্র। এবং একই সাথে হিটকে কিভাবে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করা যায় বা মেকানিক্যাল ওয়ার্কে কিভাবে হিটে কনভার্ট করা যায় সেটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স এর ডিসকাশন ইস্যু। আর থার্মোডাইনামিক্স এর যে থিওরি সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং ডিফারেন্ট টাইপস অফ ইঞ্জিন। এবং আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সের একটা 60 or 70% পার্টই হচ্ছে গিয়ে আসলে অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, মানে আমরা বিভিন্ন কেসে অ্যাপ্লাই করবো, যেমন আমরা স্টিম জেনারেট করার জন্য থার্মোডাইনামিক্স ল এন্ড সাইকেল এন্ড প্রসেস এগুলা যে থিওরি সেগুলো বা কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে আমরা দেখবো যে ইয়েতেও অ্যাপ্লাই করব, এই যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, মানে আমাদের অটোমোবাইল ইঞ্জিন, যে গাড়ি, হ্যাঁ যে কোনো ধরনের অটোমোবাইল ইঞ্জিনে এই থার্মোডাইনামিক্স ল গুলো আমরা অ্যাপ্লাই করব। এবং হচ্ছে মানে ল বলতে শুধু থিওরি গুলা, থার্মোডাইনামিক্স থিওরি অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাই করব গ্যাস ইঞ্জিন গুলাতে। গ্যাস ইঞ্জিন গুলার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের এরোপ্লেনের ইঞ্জিন গুলা। তো সেখানেও থার্মোডাইনামিক্স এর ল অ্যাপ্লাই আছে। তো এই কেস গুলাতে আমরা এটা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করব। হ্যাঁ, এবং আরো আছে আমাদের রেফ্রিজারেটিং সিস্টেম এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম।
সেগুলোতেও থার্মোডাইনামিক্স এর ল গুলো। এয়ার কন্ডিশনিং এর অবশ্য থার্মোডাইনামিক্স না, মেনলি সাইকোমেট্রি, ওইটা নিয়েও আমরা ডিসকাস করবো, সাইকোমেট্রি অ্যাপ্লাই করা হয়। আর হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেমে অবশ্যই থার্মোডাইনামিক্স এর ল গুলো অ্যাপ্লাই করা হয়। সো এগুলো নিয়ে আমরা অ্যাপ্লিকেশনটাই আমাদের ফোকাস মেইনলি, কিন্তু তার আগে আমাদেরকে কিছু বেসিক থিওরি গুলো আমাদেরকে আবার রিক্যাপ করে নিতে হবে, যেগুলো তোমরা কলেজ লেভেলে অনেক পড়ছো, আবার একটু ডিটেইলস পড়বো আর কি এখানে, একটু ডিটেইলস আমরা ডিসকাস করব পরবর্তীতে, যাতে তোমাদের মানে এগুলো অ্যাপ্লাই করা ইজি। আমরা যেসব মেশিন বা ইঞ্জিন গুলা, মেকানিক্যাল ইঞ্জিন বা মেশিন গুলা দেখবো, সেখানে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি। সো ওই ইঞ্জিনিয়ারিংটাকেই আমরা বলে থাকি থার্মাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো হোয়াট ইজ এ থার্মোডাইনামিক সিস্টেম? এখন আমি আগেই বলে দিই যে আজকের এখানে লেকচারে যেসব জিনিস, বেশিরভাগ জিনিসই হয়তো তোমরা দেখছো বা জানো। তো হোয়াট ইজ এ থার্মোডাইনামিক সিস্টেম, তারপরে আমরা একটু রিক্যাপ করতে চাই। তো হোয়াট ইজ এ থার্মোডাইনামিক সিস্টেম? থার্মোডাইনামিক সিস্টেম ইজ স্পেস অর এরিয়া ওয়্যার সাম থার্মোডাইনামিক প্রসেস টেক প্লেস। হ্যাঁ, তো সিস্টেম সিস্টেম হচ্ছে কি, এটা মানে আমরা এটাকে একটা ডেফিনিট একটা বাউন্ডারি দ্বারা ডিফাইন করতে পারি, অথবা বাউন্ডারিটা মানে মানে আনডিফাইন্ড হতে পারে, মানে বাউন্ডারিটা তুমি একবারে স্পেসিফিকলি ডিফাইন নাও করতে পারো, বাট একটা বাউন্ডারি, রাফ একটা বাউন্ডারি থাকবে সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর, এবং ওই সিস্টেমের ভিতরেই ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস হবে, এবং সেই প্রসেসের মাধ্যমে সিস্টেম তার স্টেট চেঞ্জ করবে। তো এই হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, এগুলো জানো। আমি একটু দ্রুত চলে যাব। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা নিয়ে মানে এইটা কোনো কিছু নিয়ে ডিটেইলস জানতে চাও, সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করবো, নাহলে আমি একটু ফাস্ট চলে যাবো। তো তারপরে দেখো যে থার্মোডাইনামিক সিস্টেম যে তুমি বুঝেই ফেললা, তাহলে সিস্টেম কি? থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে গিয়ে একটা এরিয়া যেখানে ভিতরে থার্মোডাইনামিক প্রসেস গুলো ঘটে, এবং তার একটা বাউন্ডারি থাকে। এটা ডেফিনিট হতে হবে এমন কোনো কথা নাই, তবে একটা রাফ বাউন্ডারি থাকলেও চলবে, ডেফিনিট হতে পারে। এবং তার বাইরের যে এরিয়া, সেটাকে আমরা সারাউন্ডিংস বলে থাকি। এবং অবশ্যই সিস্টেম সারাউন্ডিংস এর সাথে কোনো কিছু এক্সচেঞ্জ করবে অথবা নাও করতে পারে। তো সেটার উপর বেস করে থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা ক্লাসিফাই করতে পারি ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম এন্ড আইসোলেটেড সিস্টেম। তো হোয়াট ইজ এ ক্লোজ সিস্টেম? ক্লোজ সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেম তার সারাউন্ডিংস এর সাথে শুধুমাত্র এনার্জি ট্রান্সফার করতে পারে, বাট দেয়ার ইজ নো মাস ট্রান্সফার। মানে সিস্টেম থেকে বাইরে বা সারাউন্ডিংস থেকে সিস্টেমের ভিতরে কোনো মাস ট্রান্সফার হবে না, অনলি এনার্জি ট্রান্সফার। তো সেটাকে আমরা বলে থাকি ক্লোজ সিস্টেম। হোয়াট অ্যাবাউট ওপেন সিস্টেম? ওপেন সিস্টেম হচ্ছে মাস এন্ড এনার্জি দুটোই পারমিট করে, মানে বাউন্ডারিতে, মানে বাউন্ডারি পারমিটস মাস এন্ড এনার্জি ট্রান্সফার। যখন সিস্টেমের মধ্যে মাস এবং এনার্জি ট্রান্সফার হয়, তখন সেটাকে আমরা মানে ওপেন সিস্টেম বলে থাকি। আইসোলেটেড সিস্টেম ভেরি রেয়ার, প্র্যাকটিক্যালি ভেরি রেয়ার, অলমোস্ট মানে নাই নাই বললেই চলে। কোনো আইসোলেটেড সিস্টেমের তুমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাতে পারবো না, তবে এটা একটা কনসেপচুয়াল জিনিস, যেটা আসলে কোনো মাস এবং এনার্জি ট্রান্সফার পারমিট করে না। এখানে দুইটা এক্সাম্পল আছে ওপেন সিস্টেম এন্ড ক্লোজ সিস্টেমের, সেগুলো আর একটু ক্লিয়ার করবে। যেমন ধরো এখানে একটা গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, পিস্টন আছে, পিস্টন আপ এন্ড ডাউন হতে পারে, ওয়েট দিয়ে তুমি সেটাকে ব্যালেন্স করবা। তো ধরো কোনো কারণে তুমি যদি ফর এক্সাম্পল তুমি এই গ্যাস মানে হিট অ্যাড করতেছো সিস্টেমে, তাহলে কি হবে? গ্যাস এক্সপ্যান্ড হবে, গ্যাস এক্সপ্যান্ড হলে পিস্টনটা উপরে উঠবে, ওয়েট উপরে উঠবে, এভাবেই কাজ করে থাকে। তো এখন সেখানে দেখো তোমরা খেয়াল করে শুধুমাত্র হিট এক্সচেঞ্জ করতে হবে, হিট ইনপুট দিচ্ছ বা হিট ওয়ার্ক আউটপুট পাচ্ছ, তো তুমি এনার্জি ট্রান্সফার হচ্ছে বাউন্ডারির সাথে। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, যে ডটেড লাইন যেটা, এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি। তো সিস্টেমে তুমি হিট ইনপুট দিচ্ছ, ওয়ার্ক আউটপুট পাচ্ছ, সো এনার্জি ট্রান্সফার হচ্ছে, বাট দেয়ার ইজ নো মাস ট্রান্সফার। কোনো গ্যাস এখানে লিক হয়ে বাইরে আসতেছে না, বা বাইরে থেকে কোনো কিছু ভিতরে মাস ইনপুট হচ্ছে না। তো এটা হচ্ছে ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। হোয়াট অ্যাবাউট ওপেন সিস্টেম? একটা কম্প্রেসর, এয়ার কম্প্রেসর ইজ এন এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। কিভাবে? সেখানে দেখো যে এটা মানে মানে এই সিস্টেম হচ্ছে এয়ার ভিতরে আসবে, এয়ারকে কম্প্রেস করবা, করে তাকে বাইরে বের করে দিবে। কম্প্রেসর, এয়ার কম্প্রেসরের কাজই হচ্ছে এটা, যে এয়ার আসবে সেটাকে কম্প্রেস করবা, কম্প্রেস করে সেটাকে বাইরে বের করে দিবে। যখন এয়ার আসবে তখন তার প্রেসার অনেক ল থাকবে, সো এটাকে আমরা ল প্রেসার এয়ার বা এলপি মানে ল প্রেসার এয়ার মানে বুঝাচ্ছে। তারপর সেটাকে কম্প্রেস করে হাই প্রেসার ইনক্রিজ করে সেটাকে বাইরে দিয়ে দিচ্ছে। তো এখন এখানে দেখো যে প্রেসার মানে এয়ার যখন আসতেছে, সেটাকে যখন তুমি কম্প্রেস করতেছো, তখন তুমি তার উপরে একটা মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট হিসেবে দিচ্ছ, মানে সিস্টেম একটা মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট হিসেবে দিচ্ছ, এবং সেই মেকানিক্যাল ওয়ার্কটা এয়ার এর মধ্যে ইনপুট হিসেবে দিচ্ছ। তারপরে এয়ার যখন হাই প্রেসারে চলে গেল, তখন সেটাকে বের করে দিচ্ছ। দ্যাট মিনস দেয়ার ইজ এ মাস ট্রান্সফার। এই যে এয়ার আসতেছে সিস্টেমে, আবার বের হয়ে যাচ্ছে, তো মাস ট্রান্সফার।
আবার একই সাথে দেখো যে তুমি মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিচ্ছ, আবার এখানে যখন তুমি এটাকে কম্প্রেস করবা, মানে পুরো ওয়ার্কটাকেই তুমি মেকানিক্যাল ওয়ার্কটাকেই তুমি এয়ার এর ভিতরে ইনপুট হিসাবে ইন্টারনাল এনার্জি বাড়ানোর জন্য, তার প্রেসার ইনক্রিজ করার মাধ্যমে তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার জন্য দিতে পারবা না। কিছু মেকানিক্যাল ওয়ার্কের একটা পার্ট তোমাকে হিট লস হিসাবে বাইরে মানে মানে সিস্টেম রিলিজ করবে সাম অফ দিস মেকানিক্যাল ওয়ার্ক অ্যাজ হিট লস। সো স্যার ফিগারের টাইটেল দুটো চেঞ্জ হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি মানে এটা ভুল ভাবে ইন্টারচেঞ্জ হবে, আমি ঠিক করে দিব, এটা আমি তোমাদেরকে আপলোড করার আগে ঠিক করে দিব, এটা আমি ভুল করছি, আমি খেয়াল করি নাই লেখার সময়। এই পাশে হবে ক্লোজ সিস্টেম আর এই পাশে হবে ওপেন সিস্টেম, ঠিক আছে? সো দেখো মাস এবং এনার্জি দুটাই কিন্তু ট্রান্সফার হচ্ছে। তোমরা কি এটা বুঝতে পারছো যে এই এক্সাম্পলে যে এয়ার কম্প্রেসর ইজ এন এক্সাম্পল অফ ওপেন সিস্টেম, এটা নিয়ে কোনো কারো ডাউট আছে কিনা? দেখো এয়ার ভিতরে যাচ্ছে আবার বের হয়ে আসছে, তো মাস ট্রান্সফার আছে। আবার দেখো ওয়ার্ক ইনপুট দিচ্ছ, আবার কিছু হিট তোমাকে সিস্টেম সারাউন্ডিংস এ এনভায়রনমেন্টে রিলিজ করতেছে কিছু হিট। তো সেটা যেহেতু এটা করতে হচ্ছে, মানে মাস এর এনার্জি ট্রান্সফার হচ্ছে, এই জন্য এটা ওপেন সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল তুমি দিতে পারো কিভাবে, যে একটা ক্লোজ সিস্টেম উইথ সারাউন্ডিংস ইজ কল্ড এন আইসোলেটেড সিস্টেম। মানে আমাদের মানে ইউনিভার্স ইজ এন আইসোলেটেড সিস্টেম। ইউনিভার্সের বাইরে তো আর কিছু আমরা মানে ইমাজিন করতে পারি না, সো ইউনিভার্স ইজ এন আইসোলেটেড সিস্টেম। So this is an example of isolated system, but there is no practical example of isolated system. কোনো কোয়েশ্চেন আছে কিনা ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম নিয়ে? আশা করি ক্লিয়ার। বিশেষ করে এইটা তোমাদেরকে এটা ক্লিয়ার হইলে, মানে যদি এই ওপেন সিস্টেমের এক্সাম্পল যেটা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো তারপরে দেখো থার্মোডাইনামিক সিস্টেম যেগুলো আছে সেগুলোর প্রপার্টি, মানে কি কি প্রপার্টিজ উপর বেস করে উই ক্যারেক্টারাইজ এ থার্মোডাইনামিক সিস্টেম। হোয়াট আর দ্য কারেক্ট প্রপার্টিজ আমরা ইউজ করে থাকি ক্যারেক্টারাইজ করার জন্য একটা সিস্টেমকে, থার্মোডাইনামিক সিস্টেমকে ক্যারেক্টারাইজ করি আমরা কি কি প্রপার্টি ইউজ করে। এই প্রপার্টিগুলোকে আবার তুমি দুইটা পার্টে ডিভাইড করতে পারবে, এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি। হোয়াট এভার ইট ইজ, এক্সটেন্সিভ কেন ইন্টেন্সিভ কেন একটু পরে আমি বলতেছি, কিন্তু তার আগে দেখেন প্রপার্টিগুলো কি কি। এগুলো খুবই ফ্যামিলিয়ার, প্রেসার, টেম্পারেচার, হ্যাঁ, ভলিউম, মাস, এনার্জি, ডেনসিটি, দিস আর দ্য প্রপার্টিজ। কারো কোনো কোশ্চেন আছে এখানে প্রপার্টিজ গুলো নিয়ে? তো এগুলা হচ্ছে গিয়ে সিস্টেমের প্রপার্টি। হ্যাঁ, এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি কেন বলতেছি আমি দেখাই। এক্সটেন্সিভ প্রপার্টি কি কি খেয়াল রাখবা, এখানে আমি একটু হোয়াইট বোর্ডে যাবো, তো এটা তোমরা একটু মনে রাখবা যে এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে ভলিউম, মাস, এনার্জি। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে প্রেসার, টেম্পারেচার, ডেনসিটি। আমরা একটু হোয়াইট বোর্ডে গিয়ে দেখি যে আসলে কেন এটা এক্সটেন্সিভ, কেন একটা মানে ইন্টেন্সিভ প্রপার্টি। ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের একটা থার্মোডাইনামিক সিস্টেম। তো সিস্টেমে আমরা যে সিস্টেমটাকে যদি কয়েকটা তিনটা পার্টে ডিভাইড করে নেব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো সিস্টেমের এই পার্টে প্রেসার P1, এই পার্টে প্রেসার P2, আর এই পার্টে প্রেসার হচ্ছে P3। একটা সার্টেন মোমেন্ট, একটা সময়, একটা সার্টেন টাইমে আমরা দেখলাম যে এই তিনটা পার্টে প্রেসার হচ্ছে P1, P2 এন্ড P3। সো এটা হচ্ছে গিয়ে আর পুরো, তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা, হ্যাঁ। আর ধরো এই পার্টের মাস হচ্ছে M1, মাস M2 আর মাস M3। পুরো সিস্টেমের মাস হচ্ছে M। আমরা কি এটা লিখতে পারি M is equal to M1 plus M2 plus M3? আমরা কি এটা লিখতে পারি? জি স্যার। কেন? সিস্টেমটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করেছি, তাই প্রত্যেকটা পার্টের ম্যাসকে অ্যাড করলে টোটাল সিস্টেমের ম্যাসটা পাওয়া যাবে। কারণ কি? মানে টোটাল মাসকে অ্যাড করলে মানে সবগুলা পার্টের মাস অ্যাড করলে টোটাল মাস পেয়ে যাবা। সেটার কারণ কি, রিজন কি পিছনে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? মাস কনভার্সন থিওরি, কনজারভেশন থিওরি, তাই না? যে টোটাল মাস তো
তোমার মানে বাড়ানো কমানো যায় না, তাই না? প্রত্যেকটা পার্টের টোটাল প্রত্যেকটা পার্টের যে মাস, এটা হচ্ছে আমাদের মাস কনজারভেশন থিওরি, তাই না? যে প্রত্যেকটা পার্টের মাস যদি অ্যাড করো তাহলে টোটাল মাস পাওয়া যাচ্ছে। বাট তুমি কি এভাবে বলতে পারবা যে প্রত্যেকটা পার্টের প্রেসার গুলো অ্যাড করলে টোটাল প্রেসার পাওয়া যাবে? এরকম মানে একটা সিস্টেমের টোটাল প্রেসার একটা তুমি ধরো ফর এক্সাম্পল হাইপোথেটিক্যালি তুমি কল্পনা করলা, তাহলে তুমি এটা বলতে পারবা যে মানে প্রত্যেকটা পার্টের প্রেসারের সামেশন হচ্ছে কি টোটাল প্রেসার? জি না স্যার। এভাবে তুমি বলতে পারো? না স্যার, এটা বলতে পারবো না। ফর এক্সাম্পল ধরো একটা এভারেজ প্রেসার সিস্টেমে, তো এটা তুমি মানে নট নেসেসারিলি যে এটা হবে, বাট এটা কিন্তু শিওর। সো দিস ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, হ্যাঁ, আর দিস ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, আর এটা হচ্ছে গিয়ে প্রেসার ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। বুঝতে পারছো? তাহলে হোয়াট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি এন্ড হোয়াট ইজ ইন্টেন্সিভ প্রপার্টি? যে প্রপার্টি গুলা পুরো সিস্টেমের টোটাল প্রপার্টি, যে স্টেটমেন্ট, যে প্রপার্টি যে টোটাল মানে প্যারামিটারের ভ্যালু, এই প্যারামিটারের ভ্যালু হচ্ছে কি পুরো সিস্টেমের মানে প্রত্যেকটা পার্টের প্যারামিটারের ভ্যালু ইজ দ্য সামেশন অফ দ্য ভ্যালু অফ দ্য হোল সিস্টেম, তখন সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে মানে এটা নট নেসেসারি। তো সেখান থেকে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টি আমরা ক্লাসিফাই করতে পারি। তো তাহলে দেখো আমাদের বাকি যেসব প্রপার্টি গুলো সেগুলো একই রকম কিনা। মাস ভলিউমের ক্ষেত্রে সিমিলারলি টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু সামেশন অফ দা ভলিউম অফ অল পার্টস। সিমিলারলি এনার্জি কনজারভেশন থিওরি একই কথা বলে যে প্রত্যেকটা পার্টের টোটাল এনার্জিকে সাম করলে পুরো সিস্টেমের টোটাল এনার্জি পাওয়া। বাট এই ধরনের প্যারামিটার যেগুলো প্রেসার, টেম্পারেচার, প্রত্যেকটা পার্টের টেম্পারেচার কি মানে আসলে কি পুরো সিস্টেমের টেম্পারেচার মানে প্রত্যেকটা পার্টের টেম্পারেচারকে সাম করলে কি পুরো সিস্টেমের টেম্পারেচার কিনা? না, পসিবল না। ডেনসিটিও ডিফারেন্ট পার্টসে ডিফারেন্ট ডেনসিটি থাকতে পারে, বাট মানে সো দিস আর দ্য ইন্টেন্সিভ প্রপার্টিজ আর দিস আর দ্য এক্সটেন্সিভ প্রপার্টিজ। তাহলে এখন দেখো সিস্টেমের যে তোমরা সাথে সাথে কোশ্চেন করবে, যার যেখানে প্রবলেম কোশ্চেন করে দিবে, কোনো সমস্যা নেই। আমি ধরে নিব যে তোমরা যখন কোশ্চেন করবে না, আমি ধরে নিব যে তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, তো সামনে আগাচ্ছি। এরপরে এগুলো জানোই, এমনিতেই তোমরা অনেক কিছু জানো, অনেক কিছু কলেজ লেভেল ফিজিক্সে আছে। সো তারপরেও কোনো কনফিউশন থাকলে একটু কোশ্চেন করো। তো আমরা আসলে এগুলো কুর্মির বইয়ের চ্যাপ্টার 1 ফলো করতেছি, এই জন্য ফিগার টিগার যেগুলো দেখবা যে ওইখান থেকেই আমি নিছি আর কি চ্যাপ্টার 1। আচ্ছা, তারপরে দেখো স্টেট অফ এ সিস্টেম। একটা সিস্টেমের স্টেট কিভাবে আইডেন্টিফাই করব? সিস্টেমের হোয়াট ইজ দ্য স্টেট অফ এ সিস্টেম? স্টেট অফ এ সিস্টেম ইজ ডিফাইন্ড বাই দ্য স্টেটমেন্ট অফ ইটস প্রপার্টিজ। কোন কোন প্রপার্টির উপর বেস করে তুমি সিস্টেমের স্টেট আইডেন্টিফাই করবা? সেটা আবার ডিপেন্ড করবে সিস্টেমের নেচারের উপর। সিস্টেমের নেচারটা কিরকম সেটার উপর। বাট জেনারেলি প্রেসার, টেম্পারেচার, ভলিউম এগুলো দিয়ে আমরা একটা সিস্টেমের স্টেট ডিফাইন করি। ধরো ফর এক্সাম্পল ধরো মানে এই একটা সিস্টেম, হ্যাঁ, আমাদের যে গ্যাস সিলিন্ডার সিস্টেম যেটা, তো সেখানে একটা সার্টেন পয়েন্টে, এই 1 নম্বর পয়েন্টে তার প্রেসার ছিল P1, ভলিউম V1 এবং টেম্পারেচার T1। তো আবার কিছুক্ষণ পরে এই পিস্টনটা এক্সপ্যান্ড করলো, হ্যাঁ, এক্সপ্যান্ড করে এই পজিশনে আসলো, গ্যাস এক্সপ্যান্ড করে এই পজিশনে আসলো। তো এই পজিশনে আসলো মানে এই যে প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার দিয়ে আমরা ফর এক্সাম্পল ধরো প্রেসার আর ভলিউম দিয়ে আমরা এটাকে এই পয়েন্টে আইডেন্টিফাই করছি যে প্রেসার ভলিউম চার্টে এই পয়েন্টে আছে সিস্টেম 1 নম্বর পয়েন্টে। তো এটা হচ্ছে তার স্টেট। তারপরে কিছুক্ষণ পরে ধরো এই পিস্টনটা 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আসলো, তখন তার corresponding pressure, volume, temperature change হয়ে pressure P2, volume V2 and temperature T2। তো corresponding pressure আর ভলিউম দিয়ে আমরা তাকে আইডেন্টিফাই করলাম। এই যে প্রেসার ভলিউম চার্টে তার পজিশন হচ্ছে PV চার্টে তার পজিশন হচ্ছে 2 নাম্বার পয়েন্টে। সো this is the state of the system now। সো স্টেট বলতে আমরা আসলে তার প্রপার্টি গুলা দিয়ে আমরা আইডেন্টিফাই করি একটা সিস্টেমের স্টেট কি হবে, প্রপার্টি এর ভ্যালু গুলা দিয়ে আইডেন্টিফাই করি। অবশ্যই 1 নাম্বার এবং 2 নাম্বার যে দুইটা পয়েন্টকে আমরা সিস্টেমের স্টেট বলতেছি, এই দুইটা পয়েন্টেই সিস্টেমকে অবশ্যই আমরা যদি বলি যে সিস্টেমের স্টেট এখন 1 নাম্বার পয়েন্ট, মানে তার প্রেসার একটু ভলিউম হবে, অবশ্যই আমাদেরকে এটা অ্যাজিউম করে নিতে হবে, বা এটা হচ্ছে গিয়ে কনফার্ম করতে হবে যে সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তো একটা সিস্টেমের স্টেট আমরা আইডেন্টিফাই করব কখন? যখনই সিস্টেমটা একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। তো হোয়াট ইজ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম? জেনারেলি বললে যখন একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে তখন সিস্টেমের ভিতরে এক পার্ট থেকে আরেক পার্টের মধ্যে কোনো মাস
মাস ফ্লো এবং এনার্জি ফ্লো থাকে না, মানে মাস ফ্লো 0, এনার্জি ফ্লো 0, তখন আমরা ওই সিস্টেমটাকে বলবো যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর একটু ডিটেইলস ডিসকাস আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়ে করব এই স্লাইডের শেষের দিকে আছে, ঠিক আছে। সো মাস ফ্লো এবং এনার্জি ফ্লো যখন 0, তখন আমরা ওই সিস্টেমটাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে বলি, এবং তখন ওই সিস্টেমের প্রপার্টি বা প্যারামিটারের ভ্যালুগুলোর দ্বারা আমরা ওই সিস্টেমের স্টেট আইডেন্টিফাই করি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি থার্মোডাইনামিক প্রসেস এন্ড থার্মোডাইনামিক সাইকেল। প্রসেস কি? প্রসেস হচ্ছে গিয়ে একটা সিস্টেমকে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে তুমি নিবা, যে মেকানিজমের মাধ্যমে তুমি সিস্টেমকে একটা স্টেট থেকে আরেকটা সিস্টেমে আরেকটা স্টেটে নিবা, সেই মেকানিজমটাকেই আমরা থার্মোডাইনামিক প্রসেস বলতেছি। তো মেকানিজম ক্যারেক্টারাইজ করবে কিভাবে? ডিফারেন্ট ক্যারেক্টারিজম, যেমন আমরা জানি যে ডিফারেন্ট টাইপস অফ প্রসেস আছে, যেমন এডিয়াবেটিক প্রসেস, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আইসেন্ট্রপিক প্রসেস, এগুলো তোমরা মানে কলেজ লেভেল স্কুল বা কলেজ লেভেল ফিজিক্সে পড়ছো, তো সেগুলো আর কি। তো এগুলো হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস, কারণ এই মেকানিজম গুলা মাধ্যমেই আসলে সিস্টেম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়। আর what is a cyclic process? Cyclic process is a special type of thermodynamic process where the initial and the final state of the system is same. ধরো 1 নাম্বার পয়েন্টে ছিল, এখন এ মানে 1A2 প্রসেসের মাধ্যমে সে 2 নাম্বার স্টেটে আসলো। দিস ইজ এ থার্মোডাইনামিক প্রসেস বাট নট সাইক্লিক প্রসেস। বাট 1A2 হয়ে 2 মানে স্টেটে আসলো, তারপরে আবার 2B1 হয়ে আবার 1 নাম্বার স্টেটে চলে গেল। তো পুরো প্রসেসটাকে তুমি বলবা সাইক্লিক প্রসেস, কারণ ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট ইজ সেম। এগুলো জানোই তোমরা। সাইক্লিক প্রসেসকেই আমরা বলে থাকি থার্মোডাইনামিক সাইকেল। সাইক্লিক প্রসেসকেই আমরা থার্মোডাইনামিক সাইকেল বলে থাকি। আচ্ছা, thermodynamic cycle is nothing but a thermodynamic cyclic process. Okay. এখন আমরা একটু স্পেশাল টাইপ অফ থার্মোডাইনামিক প্রসেস ক্যারেক্টারিস্টিক্স দেখবো, মানে আমরা এইভাবে ক্লাসিফাই করি থার্মোডাইনামিক প্রসেসকে রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস। ইট ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পরবর্তী ডিসকাশন গুলাতে যখন আমরা থার্মোডাইনামিক সাইকেল গুলাকে অ্যানালাইসিস করব, থার্মোডাইনামিক প্রসেস গুলাকে আমরা আইডেন্টিফাই করব, তখন আমরা এগুলাকে আবার কোন থার্মোডাইনামিক প্রসেসটা আসলে রিভার্সিবল প্রসেস, কোন থার্মোডাইনামিক প্রসেসটা ইরিভার্সিবল প্রসেস, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো এই জন্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে মানে জেনে নিতে হবে যে what is the characteristics of a reversible process and what is the characteristics of a irreversible process. Reversible process এর আবার আরো দুইটা টাইটেল আছে, বিভিন্ন জায়গায় দেখবে যে কোয়াসি স্ট্যাটিক প্রসেস অথবা কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস। মানে রিভার্সিবল প্রসেসকে তুমি কোয়াসি স্ট্যাটিক প্রসেসও বলতে পারো, কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেসও বলতে পারো, আর ইরিভার্সিবল প্রসেস হচ্ছে এটা কাউন্টার পার্ট। তো হোয়াট ইজ রিভার্সিবল প্রসেস? রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এই যে ডেফিনিশন আছে, আমি তোমাদের এটা এক্সপ্লেইন করব। হোয়াট ইজ দ্য ডেফিনিশন? লোকাস অফ ইকুইলিব্রিয়াম ইন্টারমিডিয়েট পয়েন্টস অফ স্টেটস। যে ধরো ফর এক্সাম্পল একটা প্রসেস এখানে 1 থেকে 2 তে আসবে থার্মোডাইনামিক প্রসেসের মাধ্যমে, এর মাঝখানে যেসব পয়েন্টগুলোর মধ্যে দিয়ে যাবে ইন্টারমিডিয়েট স্টেটগুলো, মাঝখানে যেসব পয়েন্টগুলোর মধ্যে দিয়ে যাবে ইন্টারমিডিয়েট স্টেটগুলো, এই প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেট যে মানে মানে লুকাস মানে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেট যেগুলো আর কি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট স্টেট বা ইন্টারমিডিয়েট পয়েন্ট যেগুলো মানে আসবে, যেগুলোর ভিতর দিয়ে যাবে আর কি, এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে ইকুইলিব্রিয়াম স্টেট। দ্যাট মিন্স প্রত্যেকটা পয়েন্টেই মাস এবং এনার্জি ট্রান্সফার 0 বা 0-র খুবই কাছাকাছি, ইনফিনিটেসিমালি ইকুইলিব্রিয়াম, মানে ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম স্টেট ইজ ইনফিনিটেসিমাল। তখন আমরা ওই প্রসেসটাকে আমরা বলে থাকি যে রিভার্সিবল বা কোয়াসি স্ট্যাটিক বা কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস। আর যখনই প্রত্যেকটা লোকাসের প্রত্যেকটা পয়েন্ট ইজ নট ইন ইকুইলিব্রিয়াম, নন ইকুইলিব্রিয়াম স্টেটের ভিতর দিয়ে যায়, মানে ইন্টারমিডিয়েট স্টেট গুলা নন ইকুইলিব্রিয়াম স্টেট, তখন আমরা ওই প্রসেসটাকে বলবো রিভার্সিবল প্রসেস। এবং রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে লস আসলে যদি রিভার্সিবল সাইক্লিক প্রসেস হয়, তাহলে টোটাল লস আসলে এনার্জি লস 0 হবে। রিভার্সিবল প্রসেসে এনার্জি লস 0, হ্যাঁ, আর ইরিভার্সিবল প্রসেসে এনার্জি লস হয়, এবং সেই এনার্জিটা তুমি আর কামব্যাক করতে হবে, সিস্টেম আর ওভারকাম করতে পারে না। সেগুলো আমরা দেখবো বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক সাইকেল এবং প্রসেস যখন আমরা অ্যানালাইসিস করব, রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেসের পার্সপেক্টিভ থেকে আমরা অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো তোমাদের এগুলা নিয়ে কোনো কি কোশ্চেন আছে? আমি এখানে একটা এক্সাম্পল আছে, এটা আমি তোমাকে এক্সপ্লেইন করব। তার আগে তোমাদের রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস নিয়ে কোনো কোশ্চেন আছে? যে ইন্টারমিডিয়েট স্টেট গুলা, মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেট গুলা, প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেটই হচ্ছে কি ইকুইলিব্রিয়াম স্টেট যদি হয়, তাহলে সেটাকে আমরা রিভার্সিবল প্রসেস। ইকুইলিব্রিয়াম স্টেট কি একটু আগেই বলছি, যে মাস এন্ড এনার্জি ট্রান্সফার 0, হ্যাঁ, তো সেই জন্য সেটাকে আমরা বলে থাকি যে ইকুইলিব্রিয়াম স্টেট। তো 1 নাম্বার আর 2 নাম্বার এগুলো তো হচ্ছে কি ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে সিস্টেম, কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার থেকে যখন 1 থেকে 2 এ যখন আসবে, তখন মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেটের ভিতর দিয়ে যাবে,
প্রত্যেকটা স্টেটে যদি হয় ইকুইলিব্রিয়াম বা খুবই ইকুইলিব্রিয়ামে খুবই কাছাকাছি, ইনফিনিটেসিমাল ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম, তখন আমরা ওই প্রসেসটাকে আমরা বলে থাকি কোয়াসি স্ট্যাটিক অর কোয়াসি ইকুইলিব্রিয়াম অর রিভার্সিবল প্রসেস। আর যখনই এই জিনিসটা ঘটবে না, মানে মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেট গুলা সেগুলো যদি নন ইকুইলিব্রিয়াম স্টেট হয়, মানে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, তখন আমরা মানে এইসব ইন্টারমিডিয়েট স্টেট গুলাতে যদি মাস এন্ড এনার্জি ট্রান্সফার, সিগনিফিকেন্ট মাস এন্ড এনার্জি ফ্লো হয় সিস্টেমের এক পার্ট থেকে আরেক পার্টে, তখন আমরা ওই প্রসেসটাকে আমরা বলে থাকি ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, তো একেবারে আইডিয়ালি রিভার্সিবল প্রসেস কখনোই আইডেন্টিফাই করতে পারবো না। একটা বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক প্রসেস যত রিভার্সিবল প্রসেসের কাছাকাছি হয় তখন সেটাকে আমরা রিভার্সিবল প্রসেস হিসাবে আইডেন্টিফাই করি, যখন খুবই কাছাকাছি হয় রিভার্সিবল প্রসেস। আইডিয়ালি ফুললি রিভার্সিবল হতে হলে তোমাকে এই ইনফিনিটেসিমাল ডেভিয়েশনও থাকা যাবে না, ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম উইল বি মাস্ট বি জিরো। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। এখানে একটা এক্সাম্পল দেখো, ফর মানে এই এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার পাবা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে এখানে একটা গ্যাস সিলিন্ডার, পিস্টন দিয়ে আগের মতোই গ্যাস আছে, তুমি যেটাকে মানে ধরো ফর এক্সাম্পল এটা যে প্রেসার আছে, হ্যাঁ এটার ভিতরে যে প্রেসার আছে, এই প্রেসারের কারেসপন্ডিং যে ফোর্স যেটা এটা উপরের দিকে, হ্যাঁ আপওয়ার্ড ফোর্স আছে, তো সেটাকে ব্যালেন্স করার জন্য তুমি একটা ওয়েট এখানে দিলা, অ্যাপ্লাই করবে। তো সেই ওয়েটের কারণে যে আপওয়ার্ড ফোর্স আর যে ডাউন ওয়েটের জন্য কারেসপন্ডিং যে ডাউনওয়ার্ড ফোর্স একটা আরেকটাকে ব্যালেন্স করার কারণে এটা এই পিস্টনটা এ পজিশন স্টেবল আছে বা স্ট্যাটিক আছে, মানে সিস্টেমটা এখন ধরো ফর এক্সাম্পল কারেসপন্ডিং তার যে ইনিশিয়াল স্টেট যেটা এটা এখানে এই পয়েন্টে। এখন তুমি হঠাৎ করে এই পুরো ওয়েটটাকে, এই ওয়েট গুলো আবার ধরো অনেকগুলো ছোট 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 কালেকটিভ ওয়েটের মানে টোটাল সমষ্টি আর কি, হ্যাঁ যে অনেকগুলো ছোট ছোট ওয়েট দিয়ে তুমি এটাকে একটা বড় ওয়েট ডাব্লিউ ক্রিয়েট করছে, এবং সেটার কারেসপন্ডিং যে ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু দ্য আপওয়ার্ড ফোর্স অফ দ্য গ্যাস, আপওয়ার্ড ফোর্স ডিউ টু দ্য প্রেসার অফ দ্য গ্যাস, এবং একটা আরেকটাকে ব্যালেন্স করার কারণে সিস্টেমটা এ পজিশনে স্ট্যাটিক আছে, এটা একটা স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট। এখন হঠাৎ করে তুমি পুরো ওয়েটটাকে একসাথে সরাই ফেললাম হঠাৎ করে, তাহলে খুবই তাড়াতাড়ি এটা পজিশন এ থেকে পজিশন বি তে চলে আসবে, এবং পজিশনে বি তে আসার পরে এখানে একটা স্টপ ওয়েট আছে, এটার জন্য এখানে এসে আটকে যাবে এবং এখানে এসে স্টেবল পজিশনে আসবে, পজিশন ফাইনাল স্টেট বি। তো এ আর বি অবশ্যই এখান থেকে আইডেন্টিফাই করে যাচ্ছে এ আর বি হচ্ছে কি স্ট্যাটিক প্রসেস, বাট মাঝখানে হঠাৎ করে যখন তুমি ওয়েটটাকে সরাচ্ছ, তখন মাঝখানে যে ডিফারেন্ট পজিশনের ভিতর দিয়ে যাবে, প্রত্যেকটা পজিশনকে তুমি যদি এক একটা এই গ্রাফে যদি এক একটা পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করো, যে ধরো এই পয়েন্টটা এখানকার এই পয়েন্ট, তারপরে এই পয়েন্টটা এখানকার এই পয়েন্ট, এরকম যদি ডিফারেন্ট পয়েন্টে দ্বারা আইডেন্টিফাই করো, মানে রিকনসিল করো একটা পয়েন্ট, মানে এখানকার একটা পয়েন্টকে যদি এখানকার গ্রাফের একটা পয়েন্ট দ্বারা আইডেন্টিফাই করো, তো প্রত্যেকটা স্টেটে খুবই তাড়াতাড়ি, যেহেতু প্রত্যেকটা স্টেটের ভিতর দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেট নন ইকুইলিব্রিয়াম, মানে ওই প্রত্যেকটা স্টেটে মাস ফ্লো বা এনার্জি ফ্লো হবে, হ্যাঁ স্পেশালি মাস ফ্লো হবে, গ্যাস এক্সপ্যান্ড করবে খুবই ফাস্ট, সো মাস ফ্লো হবে। তো তখন তুমি এই প্রসেসটাকে ইরিভার্সিবল প্রসেস করবে। বাট যেহেতু মানে এখানে প্রত্যেকটা ওয়েটই হচ্ছে ছোট 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 ওয়েট, তুমি যদি আস্তে আস্তে একটার পর একটা ওয়েট সরাও, তাহলে স্লাইটলি আস্তে 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 সে উপরে উঠবে। তখন এই প্রসেসে প্রত্যেকটা যখনই একটা একটা করে ওয়েট সরাবা, তখন মাঝখানে যে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেট সেগুলা মানে স্টেবল থাকবে, মানে হুট করে মানে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাবে না, যে ইন্টারমিডিয়েট স্টেট গুলো নন ইকুইলিব্রিয়াম হবে না, যেহেতু তুমি আস্তে 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 অনেকগুলো ছোট ছোট ওয়েটের কালেকটিভ ওয়েটের সমষ্টি যেহেতু, তাহলে তুমি এখান থেকে একটা একটা ওয়েট মানে সরাচ্ছ, একটার পর একটা ছোট ছোট ওয়েট সরাচ্ছ, এবং আস্তে আস্তে সে উপরে উঠতেছে, তাহলে মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেট সেগুলা কিন্তু ইকুইলিব্রিয়াম বা ইনফিনিটেসিমাল ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম এরকম হবে আর কি। তো তখন তুমি এই পুরো প্রসেসটাকে, মানে এ থেকে বি তে আসার পুরো প্রসেসটাকে তুমি রিভার্সিবল প্রসেস হিসেবে বলতে পারবে। সো অবশ্যই তাহলে এখান থেকে আইডেন্টিফাই করে যে রিভার্সিবল প্রসেস মানে ইনফিনিটেসিমালি স্লো প্রসেস, আস্তে আস্তে বিষয়টা ঘটবে আর কি। তখন তুমি এই প্রসেসটাকে রিভার্সিবল প্রসেস করবে। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা রিভার্সিবল? আমরা পরে যখন ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস দেখবো, যেমন ধরো এই যে আইসেন্ট্রপিক প্রসেস, তারপরে হচ্ছে গিয়ে আইসোথার্মাল প্রসেস, তো কোনটা কি ধরনের রিভার্সিবল ইরিভার্সিবল সেগুলো আমরা দেখবো আর কি। তো এজন্য তোমাদের ডেফিনেশনটা ক্লিয়ার থাকতে হবে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিভার্সিবল প্রসেস। প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেটের ক্ষেত্রে মানে ডেভিয়েশন, ইন্টারমিডিয়েট স্টেটে ডেভিয়েশন খুবই কম ইকুইলিব্রিয়াম স্টেট থেকে, তখন সেই প্রসেসটাকে তুমি রিভার্সিবল প্রসেস করবে। যদি সেটা না হয় তাহলে সেটা ইরিভার্সিবল প্রসেস। কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি একটু তাড়াতাড়ি, আজকে মনে হয় আমি খুব তাড়াতাড়ি বলতেছি কিনা, আমি যদি খুব তাড়াতাড়ি বলি তাহলে তোমরা আমাকে কারেক্ট করতে পারো যে স্যার একটু স্লো যান।
আর নইলে ঠিক থাকলে তো কোনো সমস্যা নেই। তোমার কোনো কোয়েশ্চেন আছে কি রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস? এটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই যে সেকেন্ড ইয়ারে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা পরে যখন যেসব মানে অ্যাপ্লিকেশনে যাবো থার্মোডাইনামিক্স, তখন রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, একটা সিস্টেমে ইরিভার্সিবিলিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াবে। একটা সিস্টেমে প্র্যাকটিক্যাল সিস্টেম ইরিভার্সিবিলিটি থাকবে, আর আইডিয়াল সিস্টেমে ইরিভার্সিবিলিটি জিরো। রিভার্সিবল প্রসেস থাকবে, প্রত্যেকটা প্রসেসই রিভার্সিবল। সো সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এর আগে এই জন্য ডেফিনেশনটা জানা বা ক্লিয়ার থাকা ভেরি ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখানে এক্সাম্পলও দিচ্ছি, ডেফিনেশনটাও বলছি। সো এখান থেকে আশা করি ক্লিয়ার হয়েছে। আরো ডিটেইলস বইয়েও পড়তে পারবে। বিশেষ করে স্যাঞ্জেলের বইয়ে অনেক এক্সাম্পলও আছে। এই যে আমি যেটা ফলো করতেছি না, কিন্তু কারণ স্যাঞ্জেলের বই ফলো করলে আমাকে থার্মোডাইনামিক্স দিয়ে এই কোর্স শেষ করে দিতে হবে একটু। তো এই জন্য স্যাঞ্জেলের বই ফলো করতেছি আমি, মানে অবজেক্টিভলি ডিসকাস করতেছি। তবে তোমাদের যদি মানে বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা স্যাঞ্জেলের বই অনেক এক্সাম্পল আছে, সেগুলো দেখবা, তাহলে দেখবা ক্লিয়ার হবে। আচ্ছা, স্যাঞ্জেলের বইটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা বারবার বলতেছিলাম যে what is a thermodynamic equilibrium? When a system is in thermodynamic equilibrium, there is no mass and energy transfer within the system. সিস্টেমের ভিতরে কোনো মাস এবং এনার্জি ট্রান্সফার হবে না। তো একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে কখন থাকবে? এই তিনটা ইকুইলিব্রিয়াম যদি মেইনটেইন করে, তখন আমরা ওই সিস্টেমটাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলবো। কি তিনটা ইকুইলিব্রিয়াম? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। What is mechanical equilibrium? A system is in mechanical equilibrium when there is no unbalanced force. সিস্টেমের মধ্যে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই। যেমন এখানে এই পয়েন্টে আছে যখন সে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। কেন? কারণ কোনো আনব্যালেন্সড ফোর্স নাই। এই ওয়েট আর এখানে যে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স, একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলছে। So there is no unbalanced force. When there is no unbalanced force, then the system is in mechanical equilibrium. Mechanical equilibrium এ mass transfer within the system is zero. ঠিক আছে? What is thermal equilibrium? A system is in thermal equilibrium when the temperature of the different parts of the system is same. সিস্টেমের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স নাই। সিস্টেমের মধ্যে একটা পার্টের সাথে আরেকটা পার্টের কোনো টেম্পারেচার ডিফারেন্স নাই। যেমন ধরো ফর এক্সাম্পল এই পজিশনে আছে, এই পার্টের টেম্পারেচার ডিফারেন্স যা, ওই পার্টের টেম্পারেচার ডিফারেন্স। আবার হঠাৎ করে তুমি যদি সরাই ফেলো, তাহলে যখন খুব তাড়াতাড়ি যখন ভিতরের স্টেট গুলোর ভিতর দিয়ে যাবে, তখন দেখা যাবে যে মানে এক পাশে টেম্পারেচার খুব তাড়াতাড়ি মানে ফল করছে, কিন্তু আরেক পাশে এখনো ফল করে নাই। আস্তে আস্তে মানে যেহেতু এটা অন্য পাশে আছে, গ্যাস এই পাশের গ্যাস ধরো তাড়াতাড়ি তার টেম্পারেচার ফল করবে, কিন্তু নিচে মানে এই রিজিয়নে টেম্পারেচার ফল করতে একটু কিছুক্ষণ পরে ফল করবে। সো টেম্পারেচার ডিফারেন্স থাকবে। সো তখন আমরা এটাকে বলবো থার্মাল ইনইকুইলিব্রিয়ামে আছে। আর যখন সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, সিস্টেমের প্রত্যেকটা পার্ট টেম্পারেচার সেম হবে। দেয়ার ইজ নো টেম্পারেচার ডিফারেন্স বিটুইন different parts of the system, তখন আমরা সেটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম বলবো। হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? একটা সিস্টেম যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন সিস্টেমের মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। কেমিক্যাল রিঅ্যাকশন, এটা একটু রেয়ার কেস। আমাদের যেমন এই এক্সাম্পলে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না, তবে যে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেখানে সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না, বা কেমিক্যালি কোনো কেমিক্যাল প্রোডাক্ট একটা পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে, বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন অকার হচ্ছে না। ধরো লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে না, বা অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে না, তো এই ধরনের কোনো রিঅ্যাকশনই হচ্ছে না, কেমিক্যাল রিঅ্যাকশন জিরো, তখন আমরা সেটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলবো। তো একটা থার্মোডাইনামিক সিস্টেম যখন এই তিনটা কন্ডিশন ফুলফিল করবে, তখন আমরা সেটাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে বলবো। একটা সিস্টেমকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে বলবো। সো সেটাই আর কি, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম যেহেতু এই তিনটা কন্ডিশন ফুলফিল করবে, দ্যাট মিন্স মাস এন্ড এনার্জি ফ্লো উইল বি জিরো। যেমন থার্মাল ইকুইলিব্রিয়ামে যখন থাকবে, টেম্পারেচার ডিফারেন্স জিরো হওয়ার কারণে সিস্টেমের এক পার্ট থেকে আরেক পাশে হিট ফ্লো হবে না, দ্যাট মিন্স এনার্জি ফ্লো ইজ জিরো। আর যেহেতু মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে, সো মাস ফ্লো ইজ জিরো। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকার কারণে কোনো মানে ওইখানেও এনার্জি ফ্লো জিরো, এটা মেইনটেইন করবে। তো এইসব কারণে একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, এটা আমাদের লাস্ট স্লাইড। তো এখানে আমরা কি ডিসকাস করব? এখানে আমরা ডিসকাস করব যে হিট মানে একটা সিস্টেম যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, তখন তার ওই সিস্টেম অনেক সময় দেখা যায় যে মানে সিস্টেম হিট অ্যাবজর্ব করে, আবার অনেক সময় দেখা যায় যে হিট রিলিজ করে। সিস্টেম যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, আবার অনেক সময় দেখা যায় যে সিস্টেমের উপরে বাইরের কোনো এজেন্ট সিস্টেমের উপরে ওয়ার্ক ইনপুট দেয়, সিস্টেমে ওয়ার্ক ইনপুট দেয়। আবার অনেক সময় দেখা যায় সিস্টেমই বাইরে ওয়ার্ক আউটপুট অনেক সময় সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, অনেক সময় সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করে।
তো এগুলা কোনটা পাথ ফাংশন আর কোনটা স্টেট ফাংশন সেটা আমরা দেখব। সো হোয়াট ইজ পাথ ফাংশন? পাথ ফাংশন মানে হচ্ছে মানে আচ্ছা আমরা একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো ফর এক্সাম্পল ধরো একটা সিস্টেম 1 থেকে 2, এই স্টেট 1 থেকে 1 2 তে যাবে, দুইটা পাথে সে যেতে পারে, 1A2 1B2, এই দুইটা পাথ ফলো করতে পারে। তাহলে মানে আমাদের কোশ্চেন হচ্ছে এখানে যে 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে যখন যাবে তখন সিস্টেম হয়তো হিট রিলিজ করবে অথবা হিট অ্যাবজর্ব করবে। তো হিট এক্সচেঞ্জ যেটা DQ, সেটা কি আসলে দুইটা পাথে সেম হবে না দুইটা পাথে ডিফারেন্ট হবে? আবার মানে ধরো 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে যাবে তখন সিস্টেম মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট অথবা ওয়ার্ক ইনপুট, চেঞ্জ অফ মেকানিক্যাল ওয়ার্ক, সেটা কি পাথের উপর ফলো করবে, মানে পাথ ডিপেন্ডেন্ট কিনা, মানে এই পাথে গেলে যে মেকানিক্যাল ওয়ার্কের চেঞ্জ যেটা এই পাথে গেলে কি সেম কিনা। আবার সিমিলারলি 1 নাম্বার স্টেটে তার যে ইন্টারনাল এনার্জি, 2 নাম্বার স্টেটে তার যে ইন্টারনাল এনার্জি, দ্যাট মিন্স চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে, এটাও আবার পাথ ডিপেন্ডেন্ট কিনা, মানে 1A2 পাথে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি যেটা হবে 1B2 পাথে সেম হবে কিনা। তো এখানে আনসার দেওয়া আছে যে হিট এক্সচেঞ্জ এন্ড ওয়ার্ক আউটপুট অর ওয়ার্ক ইনপুট, these are path dependent function, মানে 1A2 পাথে যেটা হবে 1B2 পাথে সেটা হবে না। বাট ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে স্টেট ডিপেন্ডেন্ট ফাংশন, মানে ডাজন্ট ম্যাটার তুমি কোন পাথ ফলো করতেছো, সিস্টেম আসলে কোন পাথ ফলো করতেছে ডাজন্ট ম্যাটার, জাস্ট ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের মানে ডিফারেন্স থেকে তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করে ফেলতে পারবে। আবার যদি ধরো ফর এক্সাম্পল 1 থেকে এখানে 2 নাম্বার স্টেটে না গিয়ে 1 থেকে এখানে 3 নাম্বার স্টেটে এখানে একটা পয়েন্টে আসলো, তখন কিন্তু আবার ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডিফারেন্ট হবে, কারণ এখন মানে দুইটা স্টেট ডিফারেন্ট। হ্যাঁ, এখানে 1 আর 2 আর এখানে স্টেট কম্বিনেশন হচ্ছে 1 and 3। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ এ স্টেট ফাংশন এন্ড ওয়ার্ক এন্ড হিট এক্সচেঞ্জ ইজ এ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে আজকের স্লাইড এতটুকুই। আগামী ক্লাসে আমরা দেখবো, এই যে আগামী ক্লাসে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে থার্মোডাইনামিক থার্মোডাইনামিক্স এর ল গুলা, ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল, এগুলো একটু এক্সটেন্সিভলি আমরা দেখবো। তারপরে আমরা কিছু প্রবলেমও আছে, একটা দুইটা প্রবলেম সলভ করবো, বাকিগুলা অ্যাসাইনমেন্ট ছাড়া এমনিতেই তোমার নিজেদেরকে করার জন্য দিব। আর হচ্ছে এরপরে আমরা দেখবো থার্মোডাইনামিক প্রসেস, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস, সেগুলো আইডেন্টিফাই, এগুলো অনেক কিছুই তোমরা জানো, কিন্তু একটু রিক্যাপ করা, একটু ডিটেইলস জানা, একটু ভিতরে গিয়ে জানো। আর এরপরে আমরা থার্মোডাইনামিক সাইকেল গুলো অ্যানালাইসিস করব, এবং আমরা মনে রাখবো যে এখানে আমরা মানে শুধুমাত্র আমরা জানবো না, একই সাথে কিছু বেশ কিছু প্রবলেম সলভ করব। কার কোনো কোয়েশ্চেন আছে? আর ঠিক আছে, কোয়েশ্চেন যেহেতু নাই, ক্লাস এখানে শেষ করে দিচ্ছি আজকে। তোমরা ভালো থাকো, আগামী সোমবার 10টায়। ঠিক আছে।